নমস্কার, আমি তোমাদের একটি নতুন দাদা। তো পরিচয় পর্বটা পরে শেষ করে নেব। এখন সামনে যেহেতু মাধ্যমিক, আমরা মাধ্যমিক টেস্ট পেপার পর্ষদ যেটা রয়েছে সেই টেস্ট পেপারের 381 নম্বর পেজ বেথুন কলেজিয়েট স্কুলের যে মডেল পেপারটা আছে সেটা সলভ করার চেষ্টা করছি। তো চলো, প্রথম কোশ্চেনটা কি আছে, আসল ও 5 বছরের সরল সুদের অনুপাত 10:3 হলে বার্ষিক সরল সুদ করা হার কত আমাকে বের করতে বলেছে। তো সিম্পলি এখানে কি আছে, 10:3। এবার 10টা কি দেওয়া আছে আমার আসল, আর সুদটা কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। এবার এটাকে যদি আমি ফর্মুলাতে ভাঙি তাহলে আসল পি ইকুয়াল টু কত হয়ে যাবে, রেশিও থেকে যখন কোনো কিছুকে আমরা আলাদা করতে যাই তখন একটা কনস্ট্যান্ট গুণ করি, তাহলে কি হয়ে যাবে, পি ইকুয়াল টু 10k অ্যান্ড সুদ আই ইকুয়াল টু কত হয়ে যাবে, 3k। তাহলে আমাকে এখানে এবার বের করতে কি বলেছে, শতকরা সরল সুদের হার, তার মানে আমাকে আরটা বের করতে বলেছে এখানে, তাহলে আরটা কোশ্চেন মার্ক। আর আমার টাইম কত দেওয়া আছে, টি ইকুয়াল টু 5 বছর। তো এবার ফর্মুলা ফেলি, ফর্মুলাটা কি আমাদের, আই ইকুয়াল টু পি টি আর বাই 100। এবার ভ্যালু গুলো বসিয়ে দিই, আই এর ভ্যালু কত আছে এখানে 3k ইকুয়াল টু পি এর ভ্যালু কত 10k, টি এর ভ্যালু কত 5 এন্ড আরটা আমাকে বের করতে লাগবে ডিভাইডেড বাই কত 100। এবার এখান থেকে কে কে ক্যান্সেল আউট হয়ে গেল। 5 দিয়ে যদি আমি 100 কে কাটি, সরি 5 দিয়ে পরে কাটছি, 10 দিয়ে যদি 100 কে কাটি, এই 0 এই 0 একটা ক্যান্সেল, 5 দিয়ে যদি 10 কে কাটি তাহলে 5 দুগুণ 10। এবার তাহলে আর এর ভ্যালু কত বেরিয়ে যাবে এখান থেকে, 2 ইনটু 3 দ্যাট মিন্স 6। তাহলে আমার 6 আছে, অপশন কত, সি নাম্বার অপশন। তাহলে এখানকার অপশন সি নাম্বারটা আমার কারেক্ট। নেক্সট কোশ্চেনে চলে যাই ফটাফট। নেক্সট কোশ্চেনটা কি আছে, কোন শর্তে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনের একটি বীজ শূন্য হবে। তো এটা আমরা দুই রকম ভাবে সলভ করতে পারবো। তো প্রথমে যেটা শর্টেস্ট মেথড, কি বলেছে, একটি বীজ শূন্য হবে, তার মানে এক্স এর একটা ভ্যালু কত আসবে, 0 আসবে। তাহলে এক্স ইকুয়াল টু 0 এই ইকুয়েশনটাতে স্যাটিসফাই করিয়ে দিই। এবার এক্স ইকুয়াল টু 0 যদি ইকুয়েশনে স্যাটিসফাই করিয়ে দিই তাহলে কি হচ্ছে দেখা যাক। x ইকুয়াল টু 0 স্যাটিসফাই করিয়ে দিলে এখানে আলটিমেটলি কি আসছে, a ইনটু 0 স্কয়ার প্লাস b ইনটু 0 প্লাস c ইকুয়াল টু 0। এবার এখান থেকে দেখো 0 এর সাথে আলটিমেটলি স্কয়ার করো, স্কয়ার করে কিছু একটা গুণ করো, আলটিমেটলি তো এখানে 0ই আসবে। b ইনটু 0 দ্যাট মিন্স এখানেও 0 আসবে, প্লাস c ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 0। দ্যাট মিন্স c ইকুয়াল টু কি বের হচ্ছে, 0 বের হচ্ছে। তাহলে আমার আলটিমেট অ্যান্সার কত হয়ে গেল, c ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা আরেকভাবেও ভাবতে পারি, কিভাবে ভাববো দেখো, আলটিমেটলি x এর যখন এইখান থেকে দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আছে, আমি যদি c টাকে এলিমিনেট করে দিই তাহলে আলটিমেটলি আমার কি থাকছে, ax স্কয়ার প্লাস bx ইকুয়াল টু 0, এটাই তো থাকছে। এবার এখান থেকে যদি আমি x কমন নিয়ে নিই তাহলে কি হচ্ছে, ax প্লাস b ইকুয়াল টু 0। এবার দেখো আমরা কি জানি, কোনো কিছু দুটোর প্রোডাক্ট যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে হয় এটা 0 হয়, না হলে এটা 0 হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, হয় x ইকুয়াল টু 0 নতুবা ax প্লাস b ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো কি পেয়ে গেলাম, x এর একটা বীজ শূন্য। তাহলে x এর একটা বীজ কখন শূন্য পেলাম, যখন এই c টাকে আমি 0 করলাম। এটা হচ্ছে কনসেপচুয়াল, হ্যাঁ। আর এমনি যেহেতু এটা শর্টকাট বলেছে, বা এমনি অঙ্ক যেহেতু আমরা এইভাবে করি যে দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে, তার মানে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 টা এই সমীকরণটি যদি আমরা স্যাটিসফাই করিয়ে দিই তাহলে আলটিমেটলি আমরা অ্যানসারটা পেয়ে যাব। আশা করি বোঝা গেল এটা। তো এবার নেক্সট কোশ্চেনে যাই। এবার নেক্সট কোশ্চেনটা দেখো, এটা একটা ইজি কোশ্চেন। tan থিটা ইনটু tan 2 থিটা ইকুয়াল টু কত আছে, 1 আছে, তাই তো। tan থিটা ইনটু tan 2 থিটা ইজ ইকুয়াল টু 1 আছে। এবার আমাকে sin স্কয়ার 2 থিটা আর tan প্লাস tan স্কয়ার 2 থিটার ভ্যালু বের করতে বলেছে। তো এই অঙ্কটা একটু অবজার্ভ করো কিভাবে করা যেতে পারে, অনেক ভাবেই করা যেতে পারে। তো একটা প্রসিডিওর কি আছে, এই যে কোনো একটা tan কে আমরা ওই পারে নিয়ে চলে যাব ইকুয়েশনের। এবার ওই পারে যদি চলে যায় তাহলে সাপোজ মনে করো আমি tan থিটাকেই ওই পারে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে কত হয়ে গেল, tan 2 থিটা। ওই পারে যদি এই tan থিটাটাকে নিয়ে যাই তাহলে কত হয়ে যাবে, 1 বাই tan থিটা, তাই তো। এবার 1 বাই tan থিটা ইকুয়াল টু আমরা কি জানি,
কট থিটা, এই পারে কত ট্যান 2 থিটা। এবার দেখো আমরা কতগুলো ফর্মুলা পড়েছিলাম, যেমন কি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা, আবার কি কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু ট্যান থিটা, সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। এই ধরনের অনেক ইকুয়েশন, অনেক ফর্মুলা আমরা পড়েছিলাম। তো এই ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি কতগুলো কনসেপ্ট দিয়ে চলে আসে, কনসেপ্টগুলো বুঝলে ফর্মুলাগুলো মুখস্থ করা হয় না, তো ওগুলো পরে হবে। তো এইখানে দেখো আমার এই পারে ট্যান থিটা আছে, এই পারে কট থিটা আছে, আমি বোথ সাইডে যদি ট্যান থিটা নিয়ে চলে আসি, তাহলে বোথ সাইড থেকে যদি আমি ট্যানটাকে ক্যান্সেল করে দিই, তাহলে থিটার ভ্যালুটা আমরা সহজেই পেয়ে যাবো, তাই তো? তো এবার দেখো এইখানে কট থিটা আছে, তাহলে কট থিটাকে আমরা কিভাবে লিখতে পারি, ট্যান 90 মাইনাস থিটা এটা লিখতে পারি। তো ওটা লিখি, তাহলে ট্যান 2 থিটা ইকুয়াল টু কত লিখতে পারি, ট্যান 90 মাইনাস থিটা। কট থিটাকে কত লিখতে পারি, ট্যান 90 মাইনাস থিটা। এবার বোথ সাইড থেকে যদি ট্যানটাকে ক্যান্সেল করে দাও, তাহলে কত আসবে, 2 থিটা ইকুয়াল টু 90 মাইনাস থিটা। এবার থিটাটাকে এই পারে নিয়ে চলে আসো, থিটাটাকে যদি আমি এই পারে নিয়ে চলে আসি, তাহলে জিনিসটা কিরকম দেখতে হয়ে যাবে, 2 থিটা প্লাস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, দ্যাট মিন্স 3 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত আসবে, 90 ডিভাইডেড বাই 3, দ্যাট মিন্স 30 ডিগ্রি। সরি, তাহলে থিটা ইকুয়াল টু কত আসলো, 30 ডিগ্রি, তাই তো? এবার আমাকে এইখান থেকে কি কি বের করতে বলেছে, ভ্যালু, সাইন স্কয়ার 2 থিটা, সাইন স্কয়ার 2 থিটা প্লাস ট্যান স্কয়ার 2 থিটা এর ভ্যালু বের করতে বলেছে। এবার দেখো থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে 2 থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হয়ে যাবে, থিটা ইকুয়াল টু যদি 30 ডিগ্রি হয়, তাহলে 2 থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হয়ে যাবে, নিশ্চয়ই 60 ডিগ্রি হয়ে যাবে। 2 থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হয়ে যাবে, 60 ডিগ্রি, তাই কি না? তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, সাইন স্কয়ার 60 ডিগ্রি প্লাস ট্যান স্কয়ার 60 ডিগ্রি। এবার সাইন স্কয়ার 60 ডিগ্রি মানে কত, তো এই টেবিলগুলো মুখস্থ করতে হয় না, একটা ট্রিক আছে, ট্রিকের সাহায্যে টেবিলগুলো আমরা সহজেই মনে রাখতে পারি, কিন্তু মুখস্থ রাখলে কি হবে, অঙ্কগুলো করতে আমার সময় কম লাগবে। আর এমসিকিউ এর ক্ষেত্রে যত আমি সময় বাঁচাবো, বড় কোশ্চেনের ক্ষেত্রে যত আমরা সময় দিতে পারবো। সো এমসিকিউ এর ক্ষেত্রে যত পারবো শর্টে করার চেষ্টা করব। তো আমার কিছু কিছু শর্টের টেকনিক বানানো আছে, তোমরা যদি চাও আমি তাহলে শর্টের যে সিরিজটা আছে, একটা সিরিজ শর্টের আনতে পারি, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এইখানে সাইন স্কয়ার 60 ডিগ্রি, সাইন স্কয়ার 60 ডিগ্রি মানে সাইন 60 ডিগ্রির ভ্যালু কত, সাইন 30 ডিগ্রির ভ্যালু কত, হাফ, তারপরে কত 45 ডিগ্রি 1/√2, তারপরে 60 ডিগ্রি কত হয়ে যাচ্ছে, √3/2। সো সাইন স্কয়ার 60 ডিগ্রির ভ্যালু কত হয়ে যাবে, √3/2 তার হোল স্কয়ার, প্লাস ট্যান স্কয়ার 60 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রির ভ্যালু কত, ট্যান 30 ডিগ্রির ভ্যালু কত, ট্যান 0 এর ভ্যালু কত, 0, তারপর ট্যান 30 ডিগ্রির ভ্যালু কত, 1/√3, তারপরে ট্যান 45 ডিগ্রির ভ্যালু কত, 1, ট্যান 60 ডিগ্রির ভ্যালু কত, √3, ইনক্রিজিং ফাংশন ট্যান থিটা, তাহলে ট্যান 60 ডিগ্রির ভ্যালু কত হয়ে যাবে, √3 তার হোল স্কয়ার। তার মানে এটা কত হয়ে গেল, 3/2 প্লাস 3, সরি √3 স্কয়ার করলে 3 আর 2 স্কয়ার করলে 4, তাহলে এখানে কত হয়ে যাবে, 3/4 প্লাস 3, তাহলে কত হয়ে যাচ্ছে আমার জিনিসটা, 3 প্লাস 3/4। দেখো একটা জিনিস দেখো, 3 প্লাস 3/4 কে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, 3 পূর্ণ 3 এর 4, এটাও একটা ট্রিক মনে রাখবে। হ্যাঁ, 3 প্লাস 3/4 মানে কত, 3 পূর্ণ 3 এর 4। কারণ একটা জিনিস দেখো, 3 পূর্ণ 3 এর 4, 3 পূর্ণ 3/4, এটা মানে কত, এটা কিভাবে বের করি, 3 4 12 আর 3 কত 15, 15 বাই কত হয়ে যাচ্ছে 4। একই রকম ভাবে 3 প্লাস 3 এর 4 যদি আমরা বের করি কত আসবে, নিচে এলসিএম করলে 4 চলে আসলো। এবার 3 এর নিচে কিছু নেই মানে কত, 1 আছে, তাহলে 1 দিয়ে 4 কে ভাগ করলে 4 1 কে 4। এবার যেটা ভাগ করে ভাগফল হবে সেটার সাথে কত গুণ করি, 3 গুণ করি, তাহলে 4টা 3 এর সাথে গুণ করলে কত হয়ে যাবে, 3 4 12, প্লাস এই 4 দিয়ে 4 কে ভাগ করলে ভাগফল 1, সেটা যদি 3 এর সাথে গুণ করি তাহলে 3 1 কে 3, তাহলে আলটিমেটলি কত আসছে, 15/4। তাহলে দুটোই দেখো একই অ্যান্সার আসছে। তাহলে আমি কি লিখতে পারি,
3 প্লাস 3/4 কে একবারে 3 পূর্ণ 3 এর 4, এটা মনে রাখবে, এই জিনিসগুলো মনে রাখবে, তাহলে ক্যালকুলেশনের টাইমটা অনেক কমে যায়। তো এটা বোঝা গেল, তাহলে এটা কত অ্যান্সার হবে? 3 পূর্ণ 3 এর 4, অপশন বি। এবারে নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেনটা কি আছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ একটি কি ব্যাস, পরিধির উপর আর যে কোনো একটি বিন্দু, পি আর ইকুয়াল টু আর কিউ বলেছে, তাহলে আর পি কিউ এর মান বের করতে বলেছে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত আগে আগে যেটা বলেছি প্রথম স্টেপে সেটাই করি। ও কেন্দ্রীয় একটা বৃত্ত ড্র করি, বৃত্ত হলো অনেকটাই বৃত্তের মতন হলো, তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত, এটাকে কেন্দ্র কনসিডার করলাম, এটা নাম দিয়ে দিলাম ও। তাহলে ও কেন্দ্রীয় একটি বৃত্ত যার কি বলেছে পি কিউ একটি ব্যাস, তাহলে একটা ব্যাস ড্র করো পি কিউ। তাহলে এটা কি হয়ে গেল, একটা ব্যাস পি কিউ। ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ একটা ব্যাস হয়ে যাচ্ছে। পরিধির উপর কি বলেছে, আর যে কোনো একটা বিন্দু, হ্যাঁ যে কোনো একটা বিন্দু নিয়ে নাও পরিধির উপর, সাপোজ এটা নিয়ে নিলাম পরিধির উপর আর যে কোনো একটা বিন্দু। তাহলে না, আর যে কোনো একটা বিন্দু নিলে হবে না, আরটা কিভাবে নিতে লাগবে যাতে পি আর ইকুয়াল টু আর কিউ হয়ে যায়। তাহলে আর বিন্দুটা এখানে নিলে চলবে না, তাহলে আর বিন্দুটা এমন ভাবে চুজ করতে লাগবে আমাকে যাতে পি থেকে আর এর ডিস্টেন্স আর কিউ থেকে আর এর ডিস্টেন্সটা কি হয়ে যায়, সেম হয়ে যায়। কি বলেছে, পি আর ইকুয়াল টু আর কিউ, দ্যাট মিনস এই পি আর এই আর কিউটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে আমাকে কি বের করতে বলেছে, আর পি কিউ এর ভ্যালু বের করতে বলেছে, আর পি কিউ, তার মানে এই অ্যাঙ্গেলটার ভ্যালু বের করতে বলেছে, তাই কি না? এবার এইখান থেকে একটা উপপাদ্য আমাদের মাথার মধ্যে আসছে না, খুব সুন্দর একটা উপপাদ্য, সবার মুখে মুখে ঘোরে। উপপাদ্যটা কি ছিল, অর্ধবৃত্তস্থ কোণ কি সমকোণ। তাহলে যে কোনো বৃত্তকে যদি অর্ধেক করে দিই, তার উপর যে কোনো যদি কোণ আঁকি, তাহলে কোণটা কত হয়ে যাবে, 90 ডিগ্রি। তাহলে এই বৃত্তটার অর্ধেক কি আছে, উপরের পোর্শনটা তো বৃত্তের অর্ধেক, এবার ওর উপর যে কোনো কোণই আমি ড্র করি, সেই কোণটা সবসময় কি হয়ে যাবে, সমকোণ, মানে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়ে যাবে আমার, 90 ডিগ্রি। আমাকে বের করতে বলেছে এটা। এবার আরেকটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে এই বাহুটা আর এই বাহুটা সমান বলেছে, তাই কি না? তাহলে ত্রিভুজের ক্ষেত্রে যেই বাহুগুলো সমান হয়ে যায় তার অপোজিট কোণগুলোও কিন্তু সমান হয়ে যায়। হ্যাঁ, বোঝা গেল তো? তাহলে এই বাহুটা সমান, তাহলে এটার অপোজিট কোণ কি হয়ে যাবে, কিউ। তাহলে মানে এই কোণটা আর আর কিউ, এটার অপোজিট কোণ কোনটা, পি, এই কোণটাও সমান হয়ে যাবে। তাহলে এই কোণ দুটোকে আমি কত কত ধরে নিচ্ছি, এক্স এক্স ধরে নিচ্ছি। তাহলে আবার আমরা কি জানি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। তার মানে কি, এই কোণ আর এই কোণের যোগফলটা কত ডিগ্রি হয়ে যাবে, 180 ডিগ্রি হয়ে যাবে। তার মানে কত, এক্স প্লাস 90 ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। তাহলে 2x ইকুয়াল টু কত ডিগ্রি হয়ে যাবে, 180, 90টাকে ওই পারে পাঠিয়ে দিলে -90, তাহলে 2x ইকুয়াল টু 90 ডিগ্রি। দ্যাট মিনস x ইকুয়াল টু 90 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 45 ডিগ্রি। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে সবার। তো এটা যেহেতু আমার ফার্স্ট ভিডিও, অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার মানে স্পিডটা ঠিকঠাক আছে কিনা, স্পিড কি আরো বাড়ানো উচিত নেক্সট ভিডিওগুলোতে, না স্পিডটাকে আরেকটু কমানো উচিত। অবশ্যই নিজেদের মতামত কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর অবশ্যই কেমন লাগছে স্টাইলটা জানাবে। স্টাইল যদি চেঞ্জ করতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পড়ানোর স্টাইলটা চেঞ্জ করে দেবো। ঠিক আছে? আচ্ছা, তো এটার অ্যান্সার কত ডিগ্রি হয়ে গেল, 45 ডিগ্রি। নেক্সট কোশ্চেনে চলে আসি। এটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে, আয়তন কত বৃদ্ধি পাবে, কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। এটি লম্ববৃত্তাকার শঙ্কু, শঙ্কু 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 কিরকম, জন্মদিনের টুপির মতন, কোন আইসক্রিম, কর্নেটো আইসক্রিমের মতন, তাই কি না? এগুলোকে তো আমরা শঙ্কু বলি। দেখতে কিরকম হয়ে যায় শঙ্কু, এই যে এটা একটা কি হয়ে যায়, শঙ্কু। এবার এই লম্ববৃত্তাকার শঙ্কু, মানে দুটো লম্ববৃত্তাকার শঙ্কু আছে, এরকম একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে, এরকম একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে সাপোজ। হ্যাঁ, এবার দুটো লম্ববৃত্তাকার শঙ্কুর মধ্যে কি বলেছে, উচ্চতাটাকে একই রাখা হলো। তার মানে এই লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা যা রাখা হলো, এই লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতাটাকেও কি রাখা হলো, সেম রাখা হলো। তাহলে সেম উচ্চতা ধরে নিয়ে এটার উচ্চতা h ধরে নিলাম, এটার উচ্চতা কত হয়ে গেল, 2h, সরি এটার উচ্চতাও h, এটার উচ্চতাও কত, h। উচ্চতাটাকে কি রাখলাম, একই রেখে, না সরি ভুল বললাম, সরি, এটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হলো।
তাহলে উচ্চতাটাকে কি করলাম, দ্বিগুণ করে দিলাম, তাই তো? এটা h ছিল, এটা 2h করে দিলাম, আর ব্যাসার্ধটা কি আছে, সেম আছে, এটার ব্যাসার্ধ r, এটার ব্যাসার্ধ কি আছে, r আছে। বোঝা গেল এইটুকু না যায়নি? ক্লিয়ার তো? কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে, তাহলে ব্যাসার্ধটা কি করলাম, সেম রাখলাম দুটোরই, আর উচ্চতাটাকে কি করে দিলাম, দ্বিগুণ করে দিলাম, এটার যে উচ্চতা হলো এটার উচ্চতাটা কি করে দিলাম, ডাবল করে দিলাম। বোঝা গেছে তো? তাহলে শঙ্কুর আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে এই শঙ্কুটার আয়তন কত হয়ে যাবে, এটার আয়তন কত হয়ে যাবে, শঙ্কুর আয়তনের ফর্মুলা কত, শঙ্কুর আয়তনের ফর্মুলা কত, চোঙকে 3 দিয়ে ভাগ করে দিলে হয়ে গেল, তাই তো? তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা কত, 1/3 পাই r স্কয়ার h, তাই তো? এবার এই শঙ্কুর আয়তনের ফর্মুলা কি হয়ে যাবে, 1/3 পাই r স্কয়ার, এখানকার উচ্চতা কত, 2h, তাহলে ইনটু কত হয়ে যাবে, 2h, তাই কি না? এবার কত বৃদ্ধি পেল, শঙ্কুর আয়তন কত বৃদ্ধি পেল, তাই কি না? তো এটা কিভাবে করব, এই যে আগের পরের যেটা হলো সেটা থেকে এটা মাইনাস করে দিই, তাহলে তো কতটা বৃদ্ধি পেল সেটা বুঝতে পারবো আমরা, তাই কি না? তো মাইনাস করি, মাইনাস করলে কত চলে আসবে, দেখো এটাকে নাম দিয়ে দিচ্ছি হচ্ছে v1, এটাকে নাম দিয়ে দিচ্ছি v2, তাহলে কত বৃদ্ধি পেল কিভাবে বের করবো, v2 মাইনাস v1 করলে কত আসবে, 1/3 পাই r স্কয়ার ইন্টু 2h মাইনাস 1/3 পাই r স্কয়ার ইন্টু h। তাহলে এইখান থেকে 1/3 পাই r স্কয়ার যদি আমি কমন নিয়ে নিই তাহলে কত হয়ে যাচ্ছে, 2h মাইনাস h ইকুয়াল টু কত, 1/3 পাই r স্কয়ার, 2h মাইনাস h কত হয়ে যায়, 2h মাইনাস h কত হয়ে যায়, h তো হয়ে যায়। তাহলে আমার বৃদ্ধি কত হলো, 1/3 পাই r স্কয়ার h, আগের আয়তন কত ছিল এটা, তাই কি না, 1/3 পাই r স্কয়ার h, তাহলে কত বৃদ্ধি পেলো, শতকরা বৃদ্ধির ফর্মুলা কি, সরি এখানে করছি, তাহলে শতকরা বৃদ্ধির ফর্মুলা কি, শতকরা বৃদ্ধির ফর্মুলা কত, যেটা বৃদ্ধি হলো সেটা বাই আগের যেটা ছিল, আগের আয়তন, ইন্টু কত, 100, তাহলে কি হয়ে গেল, বৃদ্ধি মানে কত হলো, 1/3 পাই r স্কয়ার h, 1/3 পাই r স্কয়ার h, নিচে কত, ওই আগে যেটা ছিল ওটাই, 1/3 পাই r স্কয়ার h ইন্টু কত, 100, তাহলে এটা এটা ক্যান্সেল আউট টোটালটা, তার মানে আলটিমেটলি আমার কত পড়ে থাকছে, 100, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে, 100%, আমার অ্যান্সার কত হবে, 100%। এবার অঙ্কটা তো বিশাল লেন্দি হয়ে গেল, তাই কি না, কিন্তু কনসেপচুয়াল, কনসেপ্ট দিয়ে করলাম। এবার পরীক্ষার সময় আমাকে তো সময় বাঁচাতে লাগবে, তাই কি না? তো এই অঙ্কটাকে আমরা আরেকটা ভাবে কিভাবে ভাবতে পারি, দেখো এই ধরনের অঙ্ক যখন আমাকে পার্সেন্টেজ দিয়ে করতে লাগবে, এত বড় গল্প লেখার দরকার নেই আমার, আর অঙ্ক তো আমাকে দেখাতে লাগবে না, এমসিকিউ অ্যান্সার বের করতে লাগবে, তাই কি না? তো এটাকে টেকনিক যত আমরা মানে কি বলবো ক্যালকুলেশন এলিমিনেট করতে পারি তত আমার সময় বাঁচবে, তাই কি না? তো এটাকে একটু দেখি ক্যালকুলেশন এলিমিনেট করে শর্টকাটে করলে কিরকম জিনিসটা আসছে, তো চলো। আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হলো, তাহলে এটা রেশিওটা আমি বের করে নিই, বোঝা গেল? রেশিও বের করলে সহজে আমরা শর্টকাটে অঙ্কটা করবো। শর্টকাটে কিভাবে করব দেখো, এবার একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হলো, তাহলে ব্যাসার্ধটাকে কত রাখলাম, একই রাখলাম, তাহলে ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে প্রথমটার আয়তন কত, 1/3 পাই r স্কয়ার h, আর পরেরটার আয়তন কত হয়ে যাচ্ছে, 1/3 পাই r স্কয়ার ইন্টু 2h। এবার দেখো এইখান থেকে যদি রেশিওতে যেগুলো সেম জিনিস থাকে ওগুলো এলিমিনেট করতে পারি, তো এলিমিনেট যদি করে দেই দেখো আলটিমেটলি 1/3 কেটে গেল, পাই আর স্কয়ার কেটে গেল, h কেটে গেল, সরি 2 তো থাকবে, h কেটে গেল, তাহলে কত হয়ে যাচ্ছে, 1:2, রেশিওটা কত হয়ে যাচ্ছে, 1:2, তাই কি না? আগেরটা কত হয়ে যাচ্ছে 1, পরেরটা কত হয়ে যাচ্ছে 2। এবার এদের মধ্যে ডিফারেন্সটা কত হয়ে যাচ্ছে 1, তাই কি না? এদের মধ্যে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে 1, তাহলে শতকরা বৃদ্ধির ফর্মুলা কি, বৃদ্ধি 1 থেকে 2 হচ্ছে, তাহলে বৃদ্ধি কত হয়ে যাচ্ছে 1, আগে কত ছিল 1 ইন্টু কত 100, তার মানে আমার বৃদ্ধি কত 100%। ভালো লাগলো তো? এটা ভালো লাগলে অবশ্যই জানাবে। এবার নেক্সট পেজে চলে যায়। নেক্সট পেজ দেখো কি বলেছে,
94, 33, 86, 32, 80, 48, 70 সংখ্যাগুলির মধ্যমা কত বের করতে বলেছে। তাহলে মধ্যমা আমরা কিভাবে বের করি, যে ডেটাগুলো দেওয়া থাকে ওটাকে আগে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিই। তাহলে এটাকে ছোট থেকে বড় আকারে সাজানোর চেষ্টা করি। তাহলে সবচেয়ে ছোট কত আছে 32, তাহলে 32, তারপরে কত 33, তারপরে কত আছে 32, 33, তারপরে কত হবে 48, 48 এর পর কত আসবে 32, 33, 48, তারপরে আসবে হচ্ছে 70, 48 এর পর 70 বা 70, তারপরে আসবে হচ্ছে 80, তারপরে 86, তারপরে 94। এবার মধ্যমা বের করার যেটা রুল, মধ্যমা বের করার যেটা টেকনিক, কতগুলো এলিমেন্ট আছে সেটাকে আমাকে কাউন্ট করতে লাগবে, করে মাঝখানে মাঝ বরাবর যেটা আছে সেটাই হয়ে যাবে আমার মধ্যমা, তাই তো। তাহলে এখানে কতগুলো আছে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে। তাহলে মাঝ বরাবর কে থাকবে, এখানে 3টা, এখানে 3টা, মাঝখানে কি আছে 70 আছে। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে 70 হয়ে যাবে। বোঝা গেল? এই ধরনের অঙ্ক আসলে ফর্মুলা মাথার মধ্যে আনার চেষ্টা করতে হবে না, ফর্মুলা আছে। ওই যে যেমন হচ্ছে অড নাম্বার হলে কি হয়ে যায় n/2 তম পদ, সরি অড নাম্বার হয়ে গেলে কি, অড মানে হচ্ছে কি বলে, অড কে বাংলায় কি বলে, বিজোড়। বিজোড় সংখ্যা যদি হয়ে যায়, তাহলে বিজোড় সংখ্যা হলে কি করতে হয়, n+1/2 তম পজিশনে যে নাম্বারটা আছে সেটাও, ওগুলো ফর্মুলা আছে। তো এই ধরনের শর্টের ক্ষেত্রে অত ফর্মুলা মাথার মধ্যে আনার দরকার নেই, তাড়াতাড়ি করতে লাগবে অঙ্কটা। তাহলে তাড়াতাড়ি করার টেকনিক কি বললাম আমি, মাঝখানে যেটা থাকবে সেটা মধ্যমা। তাহলে কতগুলো এলিমেন্ট আছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা এলিমেন্ট আছে। তার মানে মাঝখানে কে হবে, কত নম্বর পজিশনটা মাঝখানে হয়ে যাবে, 4th পজিশনটা, তাই কি না? তাহলে 4th পজিশনে কত আছে 70, তাহলে আমার অ্যান্সার 70। নেক্সট কোশ্চেন, এবার শূন্যস্থান পূরণ করতে বলেছে। যদি 4টি সংখ্যা x, 3x, 3 এবং y সমানুপাতে থাকে তাহলে y এর মান কত আমাকে বের করতে বলেছে। তো সমানুপাতে থাকলে যে অঙ্কগুলো যেভাবে করতে হয়, কিভাবে করব, দেখো প্রথম টার্ম আছে x, দ্বিতীয় টার্ম 3x, থার্ড টার্ম 3, ফোর্থ টার্ম y। তাহলে কত লিখতে পারি এখানে, x/3x ইকুয়াল টু কত হয়ে যাবে 3/y, তাই তো। তাহলে এখান থেকে আমাকে কিসের মান বের করতে বলেছে, y এর মান বের করতে বলেছে। তাহলে y এর মান কিভাবে বের করব, x x কেটে গেল, y টা এইবারে চলে আসলো, 3টা ওইবারে চলে গেল, তাহলে কত হয়ে যাবে 3 × 3, দ্যাট মিন্স 9। তাহলে y এর ভ্যালু কত হয়ে যাবে 9, y এর ভ্যালু কত হবে 9। দেখো ঠিক করলাম তো, x/3x 3/y। হ্যাঁ, তারপর নেক্সটটা দেখো কি বলেছে, a 500 টাকা 9 মাসের জন্য, b 600 টাকা 5 মাসের জন্য ধার নিয়ে ব্যবসা নিয়োজিত করলে তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে। এটা কি করব, ডিরেক্ট এ যত মাসের জন্য যত টাকা ইনভেস্ট করলো আর যত মাসের জন্য খাটালো সেটাকে মাল্টিপ্লাই করে দেবো, মানে গুণ করে দেবো। তারপরে কি দেবো, ইস্টু দেবো। তারপরে বি এর যত টাকা ইনভেস্ট করেছে ও, সেটার সাথে ও যত মাস খাটিয়েছে টাকাটা সেটা গুণ করে দেবো, মানে টাইম ইনটু যে অ্যামাউন্টটা ও ইনভেস্ট করেছে সেটা করে দেবো। তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো এখানে কি আছে, এ 500 টাকা 9 মাসের জন্য, তাহলে 500 ইন্টু 9 ইস্টু লাভ্যাংশের অনুপাত বের করতে বলেছে, তো মানে a ইস্টু b বের করতে বলেছে। তাহলে এরটা কত হয়ে যাবে 500 ইন্টু 9, আর বি এরটা কত হয়ে যাবে 600 টাকা 5 মাসের জন্য, তাহলে 600 ইন্টু 5। এবার এখান থেকে দেখো যেগুলো এগুলো কমন আছে ওগুলোকে ক্যান্সেল করতে পারি, বা এটাকে রেশিওকে আমি ভাগের মতন লিখে নিতে পারি, বাই আকারে লিখে নিতে পারি। বাই আকারে লিখে নাও যদি বুঝতে অসুবিধা হয়, 500 ইন্টু 9 ডিভাইডেড বাই 600 ইন্টু 5। এবার এই 0 এই 0 এই 0 এই 0 কাটলো, 5 5 কাটলো, 3 2 6, 3 3 9, তার মানে আলটিমেটলি আমার কত আসলো 3/2, দ্যাট মিন্স 3:2। তাহলে আমার এ আর বি এর লাভ্যাংশের অনুপাত কত হয়ে যাবে 3:2। ক্লিয়ার এটুকু? তাহলে অ্যান্সারটা ক্লিয়ার। নেক্সটে চলে যাই। নেক্সটে কি আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যা দুটির দৈর্ঘ্য সমান। এ ও বি, এটা তো কমন অঙ্ক, প্রত্যেকটা সেটেই প্রায় এই অঙ্কটা, যেটা অ্যান্সার 60 ডিগ্রি হবে, সবার মুখস্থ হয়ে গেছে মনে হয়। দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি যা দুটির দৈর্ঘ্য সমান। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তটা ড্র করি।
এটা একটা বৃত্ত, তাই তো? এই সাপোজ এটাকে কেন্দ্র ও হয়ে যাচ্ছে। হ্যাঁ, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান। তাহলে এবি সিডি দুটো জ্যা ড্র করো। এখানে এবি ড্র করলাম, সেম টাইপের দৈর্ঘ্যযুক্ত আরেকটা জ্যা এদিকে ড্র করছি, এটাকে নাম দিয়ে দিলাম সিডি, তাই কি না? এবার আমাকে কি বলেছে, এ ও বি, এ ও বি এটা যদি 60 ডিগ্রি হয়ে যায় তাহলে সি ও ডি এর মান বের করতে বলেছে। সি ও ডি এটার ভ্যালু কত হয়ে যাবে? এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই দুটো ত্রিভুজ সদৃশ হয়ে যাবে না, তাই কি না? সদৃশ হয়ে যাবে তো। দেখো এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তাহলে এই সাইডটা সমান হচ্ছে, এই সাইডটা সমান হয়ে যাচ্ছে। আবার এটাও সমান বলেছে, তার মানে ত্রিভুজটা তো আলটিমেটলি সর্বসম হয়ে যাচ্ছে, তার মানে সব দিক থেকে সবকিছু সমান হবে। তার মানে কি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই বাহুটা আর এই বাহুটা যেহেতু সমান, তাহলে এটার অপোজিট অ্যাঙ্গেল কোনটা? এটা। আর এটার অপোজিট অ্যাঙ্গেল কোনটা? এটা। তাহলে এই দুটো অ্যাঙ্গেলও সমান হয়ে যাবে, তাই কি না? তাহলে অ্যান্সার আমার কত হয়ে যাবে? এটাও কত হয়ে যাবে? 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সিওডি এর মানও কত হয়ে যাবে? 60 ডিগ্রি। ক্লিয়ার? এটুকু বোঝা গেছে আশা করি। এবার নেক্সটে যাচ্ছি। এবার দেখো এই অঙ্কটা, ট্রিগোনোমেট্রি, আমার ফেভারিট টপিক। কি বলেছে? 4/sec স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা, তাই তো? এটার ভ্যালু বের করতে বলেছে। ভ্যালু কিভাবে বের করবো? আচ্ছা, এই জায়গাটাতে অবজার্ভ করো তো, এই জায়গাটাতে দেখলে আমার কি মনে পড়ছে, এটা মানে 1 প্লাস cot স্কয়ার থিটা আছে, 1 প্লাস cot স্কয়ার থিটা আছে, তাই কি না? এবার cot কে রিপ্লেস করার একটা মানে ফর্মুলা মনে পড়ছে না, মাথার মধ্যে আসছে না? মানে এখানে 1 প্লাস রাখলে তো আমার সমস্যা হচ্ছে। শুধুমাত্র যদি একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে চলে আসতে পারি তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে, আমার ক্যালকুলেশনেও সুবিধা হবে। তো এইখান থেকে আমার ফর্মুলাগুলো মাথায় আসছে না। তিনটে ফর্মুলা ছিল আমার সাধারণত। কি কি ফর্মুলা ছিল? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এবার এইখানে দেখি কোন ফর্মুলাটা লাগছে। অঙ্ক অ্যাকচুয়ালি কি জিনিস, আমাকে অঙ্ক দেখে দেখে আগের লাইন দেখে পরের লাইন নামাতে লাগবে, তাই কি না? তো এইখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমার অঙ্কটা ক্যালকুলেশন করতে সুবিধা হবে, তাই কি না? অল অ্যাবাউট ক্যালকুলেশনই তো। এবার এইখান থেকে দেখো cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আছে। এবার কটটাকে যদি ওই পারে নিয়ে চলে যায় তাহলে কত হয়ে যাবে? cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, তাই তো? তাহলে এই 1 প্লাস cot স্কয়ার থিটার জায়গায় আমি কি লিখতে পারি? cos স্কয়ার থিটা। আর এই সেকটা যদি উপরে উঠে যায়, সেক উপরে উঠে গেলে কি হয়ে যায়? cos। 1/sec মানে কি? cos, তাই কি না? 1/cos মানে কি? sec, রেসিপ্রোকাল একটা অপরটার। তাহলে 4/sec স্কয়ার থিটাটাকে, সেকটা যদি উপরে উঠে যায় তাহলে কত হয়ে যাবে? cos স্কয়ার থিটা। তাহলে এটাকে কত লিখতে পারি? 4 cos স্কয়ার থিটা, তাই তো? এবার প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা। cot স্কয়ার থিটা মানে কত? cosec স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। এবার দেখো 4 প্লাস কোসেকটা উপরে উঠে গেলে কত হয়ে যাবে? sin স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। এবার দেখো এইখান থেকে এই sin স্কয়ার থিটা আর এই 3 sin স্কয়ার থিটা মিলে কত হয়ে যাবে? 4 sin স্কয়ার থিটা, তাই তো? এটা বুঝতে পারছো তো? বুঝতে না পারলে দেখো x প্লাস x কত হয়ে যায়? 2x হয়ে যায় তো। x প্লাস 3x তাহলে কত হয়ে যাবে? 4x হয়ে যাবে তো। তাহলে সাইনটাকে x এর মতন কনসিডার করো। তাহলে x প্লাস 3x তার মানে কত? 4x। তাহলে কত হয়ে যাবে? 4 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা মানে কত? 4 sin স্কয়ার থিটা। এবার এইখান থেকে যদি আমি 4 টাকে কমন নিয়ে নিই তাহলে জিনিসটা কিরকম দাঁড়াবে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এবার এইখান থেকে দেখো ফর্মুলা আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। তাহলে এই ফর্মুলাটা বা cosটাকে যদি এদিকেও নিয়ে চলে আসি, a প্লাস b আর b প্লাস a তো সেম, তাই কি না? 4 প্লাস 5 আর 5 প্লাস 4 তো সেম, তাই কি না? তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা তো সেমই জিনিস, তাই কি না? তাহলে এখানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা কত হয়ে যাবে? এখান থেকে 1 হয়ে যাবে, তাই কি না? তাহলে এখানে কত হয়ে যাবে? 4 4
ইন্টু 1, দ্যাট মিনস অ্যান্সার আমার কত হয়ে যাবে 4। তাহলে এখানে এটার মান কত হয়ে যাবে 4। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার নেক্সটটা, হ্যাঁ, একটি নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা কত হবে? নিরেট অর্ধগোলক আমার কাছে নেই, অর্ধগোলক থাকলে দেখাতে পারতাম তলের সংখ্যা কত হবে। তো দেখো, একটু অবজার্ভ করো, ভিজুয়ালাইজ করার চেষ্টা করো জিনিসটাকে। অর্ধগোলক মানে কি? একটা বল, একটা বলকে যদি আমি মাঝখান থেকে কেটে দিই, জিনিসটা কিরকম হয়ে যাবে? নিচের দিকটা কি হয়ে যাবে? পেপার ওয়েটের মতন মনে করো। পেপার ওয়েট গুলো তো গোল হয়, মাঝখান থেকে যদি কেটে দিই পেপার ওয়েটটাকে, তাহলে কিরকম হয়ে যাবে? তলটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, আর একটু উপরের দিকে কি হয়ে যাবে? কাট শেপ থাকবে। তাহলে জিনিসটা কিরকম হয়ে যাবে? এই টাইপের অনেকটা দেখতে হয়ে যাবে না? এই যে এরকম। তাহলে তল সংখ্যা কটা হয়ে যাচ্ছে? একটা, যেটা হচ্ছে যদি এরকম করে ফ্ল্যাট করে রেখে দাও পেপারের উপর, তাহলে কিরকম হয়ে যাবে? ওটা পেপারটাকে জুড়ে থাকবে, বা তাহলে একটা তল কি হয়ে যাবে? এইটা একটা তল হয়ে যাবে, আর একটা কি হয়ে যাবে? কার্ভ যে ফিগারটা আছে এটা, এটা একটা তল হয়ে যাবে। তাহলে তল সংখ্যা কটা হচ্ছে এখানে? 2 হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? আশা করি বোঝাতে পারলাম। তাহলে একটা অর্ধগোলকের ক্ষেত্রে, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে তল সংখ্যা কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তো নেক্সট, আচ্ছা, এটা খুব সুন্দর অঙ্ক। সামেশন I equal to 1 to 10 10/11 I। এটা শর্ট ট্রিকটা বলবো, এটা শর্ট ট্রিক দিয়ে করছি আগে প্রথমে, তারপর ডিটেইলে করছি। এটা শর্ট ট্রিকটা কি? I equal to 1 to 10 এরকম যদি গুণ ফর্মে থাকে, সামথিং ইনটু I এইভাবে যদি থাকে, সামথিং ইনটু I, শর্ট ট্রিক কি হয়ে যাবে? 10/11, সরি 10/11 ইনটু এখানে লিমিটটা যদি 1 থেকে 10 অবধি শুরু হয়, তাহলে হাইয়েস্ট লিমিট কত আছে? 10। তাহলে হাইয়েস্ট লিমিট 10 ইনটু এর চেয়ে এক বেশি, তার মানে কত? 11 ডিভাইডেড বাই কত? 2। তাহলে এবার দেখো, এই 11 কেটে গেল, 2 দিয়ে যদি 10 কে কাটি, 5 2 10, তাহলে 5 10 কত হয়ে যাবে? এটার অ্যান্সার 50। বোঝা গেল? এবার একটু ডিটেইলে করার চেষ্টা করি। ডিটেইলে কি হয়? সামেশন মানে কি? লোয়ার লিমিট মানে সবচেয়ে ছোট যে মানটা আছে সেটাকে বসাবো, প্লাস তারপরের যে মানটা আছে তার মানে 2 বসাবো, প্লাস তারপরের যে মানটা আছে 3 সেটা বসাবো। এরকম করে কন্টিনিউয়াসলি আপার লিমিট অবধি যেতে থাকবো আমি। তাহলে বসাই ওইভাবে, দেখি কি আসছে জিনিসটা। প্রথমে I ইকুয়াল টু যদি 1 বসাই, তাহলে জিনিসটা কিরকম হয়ে যাবে? 10/11 ইন্টু I এর মান 1, তার মানে 1, প্লাস 10/11 ইন্টু I এর মান 2, প্লাস 10/11 ইন্টু I এর মান 3, প্লাস এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে আপ টু কত অবধি যাবে? 10 অবধি। তাহলে 10/11 ইন্টু 10। এবার এইখান থেকে দেখো, প্রত্যেকটা জায়গায় 10/11 কমন যাচ্ছে না? কমন নিয়ে নাও তাহলে। তাহলে 10/11 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে জিনিসটা কিরকম হয়ে যাচ্ছে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস 10 অবধি চলতে থাকবে। এবার দেখো, একটা জিনিস আমরা, একটা ফর্মুলা আমরা পড়েছিলাম। ফর্মুলাটা কি ছিল? না পড়লেও শিখে রাখো, বা নোট করে রাখো, বা মুখস্থ করে নাও পরীক্ষার আগে। কি? 1 থেকে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। মানে কি জিনিসটা বলতে চাইছি? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এরকম করে যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, যোগফলটা কত অবধি? n অবধি। তাহলে এই যোগটা করার টেকনিক হচ্ছে, বা এই ফর্মুলা হচ্ছে কি? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এবার এইখানে দেখো n এর ভ্যালু কত আছে? 10 আছে। তাহলে ফর্মুলাটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে কিরকম দাঁড়াবে? 10/11 ইন্টু n এর ভ্যালু কত? 10 ইন্টু n প্লাস 1, তার মানে কত? 10 প্লাস 1 কত? 11 ডিভাইডেড বাই কত? 2। n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, n মানে কত? 10 ইন্টু 10 প্লাস 1, তার মানে কত? 11 ডিভাইডেড বাই 2। এবার এই 11 ক্যান্সেল আউট, 10 দিয়ে 2 দিয়ে 10 কে কাটলে 5, আর 5 10 অ্যান্সার কত আমার? 50। তাহলে অ্যান্সার আমার কত হয়ে যাবে? 50। বোঝা গেল? এবার নেক্সট, এবার কি বলেছে? সত্য মিথ্যা এটা ট্রু হবে, এটা ট্রু হবে। যদি x প্রপোর্শনাল টু z, y প্রপোর্শনাল টু z হয়, তাহলে x প্লাস y প্রপোর্শনাল টু z হবে, এটা প্রমাণ করতে বলেছে। দেখো, এটা ইজি বেদের অঙ্ক। x প্রপোর্শনাল টু কত আছে? z আছে, বা x সমানুপাতিক z, y সমানুপাতিক কত? z।
তাহলে এইখান থেকে সমানুপাতিক চিহ্ন যদি উঠিয়ে দিতে চাই আমি, তাহলে একটা কনস্ট্যান্ট সবসময় গুণ হয়, মানে ভেদ ধ্রুবক গুণ হয়, তাই কি না? সাপোজ ভেদ ধ্রুবকটাকে এখানে নাম দিয়ে দিচ্ছি আমি k1, তাহলে k1 z, তাই তো। এইখানে ভেদ ধ্রুবকটাকে নাম দিয়ে দিচ্ছি আমি কত, k2, তাহলে y ইকুয়াল টু k2 z। বোঝা গেল এইটুকু না যায়নি? এবার এই 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন আমি জুড়ে দেবো, কারণ আমার কি লাগবে, x প্লাস ওয়াই লাগবে, তো তাহলে x প্লাস ওয়াই করে দিচ্ছি। তাহলে x প্লাস ওয়াই যদি করে দিই আমি, তাহলে ওই পারে x এর জায়গায় কত আছে, এই পারে x এর জায়গায় কত আছে, k1z প্লাস ওই পারে y, সরি, x এর মান কত আছে k1z, আর y এর মান কত আছে k2z। এবার এইখান থেকে আমরা জেডটাকে কমন নেব, দেখো জেডটা সেম আছে দুটোর ক্ষেত্রে, তাহলে জেডটাকে যদি আমি কমন নিয়ে নিই, তাহলে k1 প্লাস k2 ইনটু জেড হয়ে যাচ্ছে না? আচ্ছা এবার আমাকে একটা জিনিস বলো, k1 যদি ধ্রুবক হয়, k2 যদি ধ্রুবক হয়, তাহলে k1 প্লাস k2 ও ধ্রুবক হবে, k1 ইনটু k2 ও ধ্রুবক হবে, k1 ডিভাইডেড বাই k2 ও ধ্রুবক হবে। বুঝতে পারলে এটা? তাহলে দেখো, তাহলে x প্রপোর্শনাল টু z মানে কি, x ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, মানে কিছু একটা ধ্রুবক ইনটু z হয়ে যাচ্ছিল কি না, তাই কি না? তাহলে এইখানেই ধ্রুবকটা কত চলে আসছে, k1 প্লাস k2 x প্লাস y ইকুয়াল টু, তাই তো। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, x প্লাস y প্রপোর্শনাল টু z, কারণ কি k1 ধ্রুবক, ধ্রুবক মানে ভেদ ধ্রুবক, k2 ভেদ, k2 ও কত ভেদ ধ্রুবক, তাহলে কি হয়ে যাবে k1 প্লাস k2, এটাও কি হয়ে যাবে, ভেদ ধ্রুবক হয়ে যাবে। ক্লিয়ার এটা? ঠিক আছে, নেক্সট অঙ্কটা কি আছে, দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ হবে, এটা ট্রু অর ফলস বলতে বলেছে। দেখো এটা একটা স্টেটমেন্ট আছে, এগুলো উপপাদ্যের স্টেটমেন্ট বা প্রয়োগের স্টেটমেন্ট, এগুলো মনে রাখলে এই ধরনের কোশ্চেন গুলো সহজেই করা যায়। তো এই স্টেটমেন্টটা ঠিক, কি হবে, এটা ট্রু হবে। কারণ একটা জিনিস দেখো, মানে আমরা যখন সদৃশতা পড়েছিলাম, যে কোণগুলো যদি সেম হয়ে যেত, দুটো ত্রিভুজের ক্ষেত্রে সাপোজ যখন কোণগুলো সেম হয়ে যেত, তখন কি বলতাম, যে মনে করো একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের এই কোণটা সমান মনে করো সাপোজ, এই কোণটা আর এই কোণটা সমান মনে করো সাপোজ, এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে কি বললাম, ত্রিভুজ দুটি সদৃশ, সদৃশের চিহ্ন কি ছিল, এই এটা। আর যদি কোণের সাথে একটা বাহু যদি সমান হয়ে যেত, তাহলে ত্রিভুজটাকে কি বলতাম আমরা, সর্বসম। সো এটা কি হবে, ট্রু হবে, সত্য হবে। এবার নেক্সট, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। লম্ববৃত্তাকার শঙ্কু আঁকাও, কোণ, চোঙ, সরি চোঙ বলছি কেন, এই তো মনে হচ্ছে কোন যে আইসক্রিম গুলো থাকে ওরকম, বা জন্মদিনের টুপি, বরের টুপি, এরকম দেখতে হয়ে যায় লম্ববৃত্তাকার শঙ্কু, তাই তো। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু তির্যক উচ্চতা কোনটা, এটাকে তির্যক উচ্চতা বলি, এল দ্বারা সিম্বলাইজ করে থাকি, ইংলিশে কি বলা হয়, স্ল্যান্টিং হাইট। উচ্চতা কোনটা, এটা, সরি এটা উচ্চতা, এটাকে আমরা কি নাম দেই, এইচ বা হাইট, আর এটা কি হয়ে যায়, ব্যাসার্ধ। তাহলে দেখো এটাকে যদি আলাদা করি জিনিসটাকে, তাহলে জিনিসটা দেখতে কিরকম হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে না, তাই কি না? তাহলে এটা কি হচ্ছে, একটা সমকোণী ত্রিভুজই তো হচ্ছে। তাহলে এটা কি, স্টেটমেন্টটা কি, ট্রু বা সত্য। ক্লিয়ার? এবার নেক্সট কি আছে, সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি সরলতম মান 1, এটা সত্য না মিথ্যা? এটা তো ডাহা মিথ্যা। তো চলো করে দেখা যাক ডাহা মিথ্যা কিভাবে হচ্ছে। সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি। আচ্ছা একটা জিনিস দেখো, 12 আর 78 যোগ করলে 90 হচ্ছে না? 12 আর 78 যোগ করলে তো 90 হচ্ছে, তার মানে কি 12 কে 90 মাইনাস 78 লিখতে পারি, আবার 78 কে কি লিখতে পারি, 90 মাইনাস 12, তাই কি না? তো যে কোনো একটাকে চেঞ্জ করব, কোনটাকে চেঞ্জ করব, পরেরটাকে চেঞ্জ করছি, 78 কে চেঞ্জ করছি, ছোট জিনিস দেখতে ভালো লাগে। তাহলে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রিকে চেঞ্জ করলে কত হয়ে যাবে, 90 মাইনাস 12। দেখো 90 থেকে 12 বাদ দিলে 78 আসছে, তো অঙ্ক কি দেখে দেখে পরের লাইনটা নাও, 78 আর 90 মাইনাস 12 সেম জিনিস হচ্ছে তো, বোঝা গেল তো এইটুকু?
তো এবার সাইন 12 ডিগ্রি। এবার আমরা ফর্মুলা পড়েছিলাম, ফর্মুলা কি ছিল? cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু কত হয়ে যায়? সাইন থিটা। মনে পড়ছে? তাহলে cos 90 মাইনাস থিটা, থিটা কত এখানে? 12 ডিগ্রি, তাহলে কত হয়ে যাবে? সাইন 12 ডিগ্রি। তাহলে সাইন 12 মাইনাস সাইন 12 গচাংফু করলে কত হয়ে যাবে? 0। বোঝা গেছে তো? তারপর নেক্সট, তাহলে এটার মান কত হয়েছে? 0, তার মানে সরলতম মান 1 দেওয়া আছে, তাহলে এটা কি হয়ে যাবে? ফলস বা মিথ্যা। স্টেটমেন্টে কি হয়ে যাবে? মিথ্যা। এবার নেক্সট 17 নম্বরটা কি আছে? একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত কত? 5:4। তাহলে রাজুর মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। আচ্ছা, রাজু ও আসিফের মূলধনের অনুপাত কত? 5:4। রাজু ইসটু আসিফ এর মূলধন কত? 5:4। এবার রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। এটা কি ট্রু অর ফলস? চেক করি। রাজু মোট লাভের 80 টাকা পাচ্ছে, তাহলে আসিফ পাবে 100 টাকা। এটা কি সত্য? দেখো, প্রথমত এটা সত্য হবে না, এটা দেখেই বোঝা যাচ্ছে সত্য হবে না। কারণ কি? দেখো, মূলধনের অনুপাত লাভের অনুপাত তো সেম হয়। মূলধনের অনুপাত কমছে, রাজুর মানে অনুপাত যেটা আছে কম হচ্ছে। রাজুর কত আছে? 5, আসিফের কত হয়ে যাচ্ছে? 4। তাহলে 5 থেকে 4 কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে, তো কমছে তো। কিন্তু এখানে কি বলেছে? আবার টাকা পাচ্ছে আবার বেশি। রাজু 80 টাকা থেকে আসিফ পেয়ে যাচ্ছে কত? 100 টাকা। এটা কখনো সম্ভব? কারণ এদের যদি রেশিও করে দিই আমি 80:100 যদি করে দিই, এটা এটা কেটে গেল, তাহলে 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 4:5 হয়ে যাচ্ছে। তো উল্টে যাচ্ছে তো জিনিসটা। এখানে রেশিওটা কি হচ্ছে? কমছে, এখানে রেশিওটা আবার বেড়ে যাচ্ছে। তাহলে এটা কি কখনো সত্যি হতে পারে? অবভিয়াসলি এটা ফলস। কি হয়ে যাবে? এটা মিথ্যা, ফলস। তারপর নেক্সট, এবার এখানে দেখো 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা কত হবে? 18। ওই একই রকম ভাবে মধ্যমা বের করার ট্রিক কি বা টেকনিক কি? ছোট থেকে বড় আগে সাজাবো। প্রথমে ছোট কত আছে? 3, তারপরে কত আছে? 5, তারপরে কত আছে? 14, তারপরে কত? 18, তারপরে 20। এবার এটার মাঝামাঝি পর্যায়ে কে আছে? মাঝামাঝি পর্যায়ে কে আছে? 14 আছে। তাহলে মধ্যমা কত হয়ে যাবে? 14। কিন্তু এখানে কত দেওয়া আছে? 18। তার মানে স্টেটমেন্টে কি হয়ে যাবে? ফলস বা মিথ্যা। বোঝা গেল? এবার নেক্সট, এবার চলে আসলো আমাদের এসএকিউ। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 নম্বরের কোশ্চেন গুলো। দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ কত হয়? মোট লাভ কত হয়? 1500 টাকা। রাজীবের মূলধন কত টাকা? 6000 টাকা। লাভ 9000 টাকা হচ্ছে রাজীবের। তাহলে রোহানের মূলধন কত? আচ্ছা দেখো, এখানে মোট লাভ কত হচ্ছে? মোট লাভ কত হচ্ছে? মোট লাভ কত হচ্ছে? 1500 টাকা। মোট লাভ কত হচ্ছে? 1500 টাকা। এবার রাজীবের লাভ কত হচ্ছে? রাজীবের লাভ কত হচ্ছে? 900 টাকা, তাই তো? তাহলে রোহনের লাভ কত হবে? মোট লাভ তো এটা রাজীব এই মোট লাভ থেকে 900 টাকা নিয়ে নিল, তাহলে রোহন কত টাকা পাবে? বাকি যেটা পড়ে থাকবে নিশ্চয়ই। তাহলে বাকি কত পড়ে থাকছে? তার মানে রোহনের লাভ কত হয়ে যাবে? লাভ কত টাকা হয়ে যাবে? 1500 মাইনাস 900। 1500 থেকে 900 বাদ দিয়ে দিলে কত হয়ে যাচ্ছে? 0, 0, 9, 6, 15, 600 টাকা। আমার কি বের হয়ে গেল? তাহলে রোহনের লাভ বেড়ে গেল। এবার রোহনের মূলধন বের করতে বলেছে। এবার দেখো, এটাকে একটু আমরা ঐকিক নিয়মে করার চেষ্টা করি, জিনিসটাকে তাহলে সহজ হয়ে যাবে। রাজীবের যখন লাভ হচ্ছে 900 টাকা, তখন মূলধন কত হচ্ছে? 6000 টাকা, তাই কি না? তাহলে 900 টাকা লাভ, 900 টাকা লাভ হলে মূলধন কত টাকা হচ্ছে? মূলধন কত টাকা হবে?
6,000 টাকা। তাহলে রোহানের লাভ কত হচ্ছে? 600 টাকা। তাহলে 1 টাকা লাভ হলে মূলধন কত টাকা হবে? 6,000 ডিভাইডেড বাই 900 টাকা। তাহলে অতএব 600 টাকা লাভ হলে মূলধন কত টাকা হয়? 6,000 ইন্টু 600 ডিভাইডেড বাই কত? 900। এই 0 0 ক্যান্সেল আউট, এই 0 0 ক্যান্সেল আউট। এবার 3 দিয়ে যদি 9 কে ডিভাইড করি, 3 3 যা 9, 3 2 যা 6। 3 দিয়ে আবার এই 6 কে কাট 6,000 কে কাটলে 3,000। 3 দুগুণ কত হাজার টাকা? 6,000, সরি 3 দুগুণ 6, 2,000 টাকা হবে এখানে। তিন দিয়ে 6,000 কে কাটলে 3 দুগুণ 6, 2,000। তাহলে অ্যান্সার আমার কত হয়ে যাচ্ছে? 2 দুগুণ 4,000 টাকা। তাহলে রোহানের মূলধন কত? 4,000 টাকা। তাহলে অ্যান্সার লিখবো। খেয়াল রাখবে 2 নম্বরের অঙ্ক, 5 নম্বরের অঙ্ক, 3 নম্বরের অঙ্ক করার সময় অ্যান্সার অবশ্যই লিখবো। হ্যাঁ, উত্তর তাহলে কত হয়ে যাবে? উত্তর কি বলেছে? রোহানের মূলধন কত টাকা? 4,000 টাকা। বোঝা গেছে? এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি সুদ হারে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে, আচ্ছা আমি টাকার পরিমাণ তাহলে ধরে নিচ্ছি p। বোঝা গেল? টাকার পরিমাণ ধরি মূলধন কত? p। কিছু টাকা বলেছে তো, কিছু টাকা ইনভেস্ট করতে বলেছে, ওটাই তো আমার মূলধন। তাহলে মূলধনটাকে আমি p ধরে নিলাম। নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি সুদের হার, এবার সুদের হারটা কি বলেছে? নির্দিষ্ট সুদের হার ধরে নিচ্ছি, তাহলে আর সুদের হার ইকুয়াল টু আর ধরে নিচ্ছি, আর মূলধন পি, সুদের হার আর। বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে, তাহলে n বছরে সমূল চক্রবৃদ্ধি কত? তাহলে n বছরে সমূল চক্রবৃদ্ধি কি হয়ে যাবে? ফর্মুলা p ইন্টু 1 প্লাস r বাই 100, তারপরে n। এটা মানে কি আবার? এটা মানে আবার কি? তাহলে অতএব, আবার অতএব না, শর্ত মতে দিয়ে দাও। শর্ত মতে বা প্রশ্ন মতে, প্রশ্ন মতে কি বলেছে? n বছরে সমূল চক্রবৃদ্ধি দুটো যেটা হবে, মানে n বছরে যে টাকাটা তোমার সুদে আসলে কেটে হয়ে যাবে, সেই টাকাটা কি হয়ে যাবে? তুমি যত টাকা ইনভেস্ট করেছিলে সেটার কি দ্বিগুণ হয়ে যাবে। তুমি ইনভেস্ট করেছিলে কত টাকা? p টাকা। ব্যাংকে রেখেছিলাম আমি কত টাকা? p টাকা। n বছরে সেটা কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। আবার n বছরে এইখানে আমি ক্যালকুলেশন করে কি পেলাম? এটা পেলাম। তাহলে শর্ত মতে কি হয়ে যাবে? p ইন্টু 1 প্লাস r বাই 100, তারপরে n ইকুয়াল টু কত হয়ে যাবে? কত হবে? দ্বিগুণ হয়ে যাবে তো। কত ধরেছিলাম? p। দ্বিগুণ মানে কত? 2p। এবার এটা যদি আমি ক্যান্সেল আউট করে দিই, তাহলে আলটিমেটলি আমার কত পড়ে থাকছে? 1 প্লাস r বাই 100, তারপরে n ইকুয়াল টু কত? 2 পড়ে থাকছে। এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে এখানে ফেলে রেখে দিই। বোঝা গেছে এইটুকু আশা করি। এবার নেক্সট পার্ট, কত বছরে 4 গুণ হবে বলেছে আমাকে। কত বছরে 4 গুণ হবে? আমি ধরে নিচ্ছি কে বছরে 4 গুণ হবে। ধরি কে বছরে 4 গুণ হবে। তাহলে অতএব
কে বছরে সমূল চক্রবৃদ্ধি, তাহলে কে বছরে সমূল চক্রবৃদ্ধি কত হয়ে যাবে? কে বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100, তারপরে কত? কে, তাই তো? এবার এটি কি হয়ে যাচ্ছে? 4 গুণ হয়ে যাচ্ছে, তাহলে শর্ত মতে কি হয়ে যাবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100, তারপরে এন ইকুয়াল টু কত? 4k, সরি 4p, তাই কি না? আমি কি ধরেছিলাম? মূলধনটা পি ধরেছিলাম তো, তাহলে কে বছরে কি হয়ে যাচ্ছে? 4 গুণ হয়ে যাচ্ছে, তার মানে কে বছরে আলটিমেটলি আমার ব্যাংকে যে টাকাটা আসছে সেটা কি হয়ে যাবে? আমার যে মূলধন ইনভেস্ট করেছিলাম সেটার 4 গুণ। তাহলে এই পিপি ক্যান্সেল আউট, তাহলে আমার কি পড়ে থাকছে? 1 প্লাস আর বাই 100, তারপরে এন ইকুয়াল টু 4, 4 কে আমরা কত লিখতে পারি? 2 স্কয়ার লিখতে পারি না? 4 কে আমরা 2 স্কয়ার লিখতে পারি তো। এবার এইখান থেকে একটা জিনিস দেখো, 2 এর মান আবার কত দেওয়া আছে? 1 প্লাস আর বাই 100 তারপরে এন, তাহলে এইখানে যে 2 আছে সেই 2 এর জায়গায় কত বসিয়ে দেবো? 1 প্লাস আর বাই 100 তার পাওয়ারে এন, তাহলে কত হয়ে যাবে জিনিসটা দেখতে? 1 প্লাস আর বাই 100 তারপরে এন, তার উপরে আবার কি ছিল? স্কয়ার ছিল, তাহলে আলটিমেটলি জিনিসটা কি দেখতে হয়ে যাবে? এই পারে কত আছে? 1 প্লাস আর বাই 100 তারপরে এন ইকুয়াল টু, এই পারে কত হয়ে যাচ্ছে তাহলে? 1 প্লাস, সরি এটা এন হবে না, এখানে কে হবে, সরি একটু ভুল করলাম, এখানে এন না এটা কে হবে, কারণ কে বছরে বলেছিল তাই তো, তাহলে এটা কে হয়ে যাবে, সরি এক্সট্রিমলি সরি, তাহলে এটা কে হয়ে যাবে, এটা কে হয়ে যাবে, এটাও কত হয়ে যাবে? কে হয়ে যাবে, তাহলে এখানে কত হয়ে যাবে? 1 প্লাস আর বাই 100 তারপরে কত? 2n, তাই তো? 1 প্লাস আর বাই 100 তারপরে কত? 2n, তাহলে এখান থেকে যদি বোথ সাইড যদি কম্পেয়ার করা হয় তাহলে k ইকুয়াল টু কত আসবে? 2n, k ইকুয়াল টু কত আসবে? 2n, তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে? 2n বছরে 4 গুণ হয়ে যাবে, তাহলে আমার অ্যান্সার কত আসবে? উত্তর 2n বছরে আসল 4 গুণ হবে। এবার নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে, ax স্কয়ার প্লাস bx প্লাস 35, ax স্কয়ার প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা আছে বা ইকুয়েশনটা আছে, ইকুয়েশনের যে দুটো বীজ বেরোবে সেই দুটো বীজ কি কি দেওয়া আছে? -5 আর -7। তাহলে এ আর বি এর মান আমাকে বের করতে বলেছে, তাই তো? তাহলে যে কোনো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা দ্বিঘাত সমীকরণগুলো যখন সলভ করি কি জানি? বীজদ্বয়ের সমষ্টি কি হয়ে যায়? -b/a, আর বীজদ্বয়ের গুণফল কি হয়ে যায়? c/a। তাহলে এইখান থেকে লিখে নিই, জিনিসটা লিখিয়ে নিই। আমরা জানি কি জানি? বীজদ্বয়ের গুণফল কত? -b/a, সরি বীজদ্বয়ের গুণফল কত হয়ে যাবে? বীজদ্বয়ের গুণফল কত হয়ে যাবে? সরি আগে যোগফলটা করি তাহলে সুবিধা হবে। বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল কত? -b/a, আর গুণফল c/a। এবার বীজদ্বয়ের গুণফল, বীজ কি কি দেওয়া আছে? -5 আর -7, তাহলে যোগফল মানে কি? -5 যোগ -7 ইকুয়াল টু কত? -b/a, তাহলে 5 আর
তাহলে -5 প্লাসে মাইনাসে -7 ইকুয়াল টু মাইনাস বি বাই এ। 7 5 কত, -12 ইকুয়াল টু মাইনাস বি বাই এ। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তাহলে বি বাই এ ইকুয়াল টু আমার কত দাঁড়াচ্ছে, 12। ক্লিয়ার? বীজদ্বয়ের গুণফল কত, -5 ইন্টু -7, সেটা ইকুয়াল টু কত, সি বাই এ। তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, 5 7 যা 35 বা 5 7 35 ইকুয়াল টু সি বাই এ। এবার কি করব, কিছু ভুল করলাম নাকি? আচ্ছা, সি এর ভ্যালু এখানে আবার দেওয়া আছে কত, 35। সি এর ভ্যালু এখানে আবার কত দেওয়া আছে, 35। সি ইকুয়াল টু এখানে কত দেওয়া আছে, 35। সি এর ভ্যালু এখানে বসিয়ে দাও। তাহলে সি এর ভ্যালু এখানে যদি বসিয়ে দিই তাহলে কত হয়ে যাবে, 35 ইকুয়াল টু 35 বাই এ। এই 35 35 ক্যান্সেল আউট, তাহলে এ ইকুয়াল টু কত বেরোচ্ছে, 1। এ ইকুয়াল টু কত বেরোলো, 1। এবার এর মানটা 1 যে বেরোলো সেটা এখানে বসিয়ে দিই, তাই কি না? এটাকে 1 নম্বর দিয়ে দিচ্ছি, এখানে লিখে দিই, যেহেতু এ ইকুয়াল টু 1, তাই কি না? এ ইকুয়াল টু যদি 1 বসিয়ে দিই তাহলে বি বাই 1 ইকুয়াল টু কত বেরোলো, 12। বি ইকুয়াল টু কত বেরোবে, 12। তাহলে আমার অ্যান্সার কত বেরোচ্ছে, a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু 12। এখানে আরেকবার ax স্কয়ার প্লাস bx প্লাস 35, তাহলে বীজদ্বয়ের গুণফল মানে হচ্ছে -5 -7 -12 মাইনাস b বাই a -12। তাহলে এখানকার আমার অ্যান্সার কত হয়ে যাচ্ছে, a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু 12। বোঝা গেল? এবার নেক্সট অঙ্কটা 22 নম্বর অঙ্কটা কি বলা আছে, x স্কয়ার প্রপোর্শনাল টু yz, y স্কয়ার প্রপোর্শনাল টু zx আর z স্কয়ার প্রপোর্শনাল টু xy যদি হয়ে যায় তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করতে হবে। তাহলে ভেদ ধ্রুবকটা বের করে নাও আগে। তাহলে x স্কয়ার সমানুপাতিক চিহ্ন যদি উঠিয়ে দিই, একটা ইকুয়াল টু আসবে আর একটা কনস্ট্যান্ট ভেদ ধ্রুবক k1 আসবে, k1 ইনটু yz। একই রকম ভাবে এখান থেকে y স্কয়ার ইকুয়াল টু সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে ভেদ ধ্রুবক আর একটা k2 z, এটা zx। একই রকম ভাবে z স্কয়ার ইকুয়াল টু k3 ইনটু কত আসবে, xy। আচ্ছা, এখান থেকে তাহলে k1 এর মান কত বের হবে, x স্কয়ার বাই yz। একই রকম ভাবে k2 এর ভ্যালু কত বের হবে, y স্কয়ার বাই zx। একই রকম ভাবে k3 এর ভ্যালু কত বের হবে, z স্কয়ার বাই xy। এবার কি বলেছে, আমাকে ভেদ ধ্রুবক তিনটির গুণফল করতে বলেছে, তার মানে কত, k1 ইনটু k2 ইনটু k3 বের করতে বলেছে, সেটা ইকুয়াল টু কত হয়ে যাবে, x স্কয়ার বাই yz ইনটু y স্কয়ার বাই কত, zx ইনটু z স্কয়ার বাই কত, xy। এবার সবগুলো এই x স্কয়ার দিয়ে এটা কাটলে x আসবে এখান থেকে একটা, এটা দিয়ে এটাকে কাটলো, এই y দিয়ে এই y স্কয়ারকে কাটলে y, এই z দিয়ে এই z স্কয়ারকে কাটলে z, এই z দিয়ে এই z কে কেটে দাও, আবার এই y দিয়ে এই y কে কেটে দাও। তো আলটিমেটলি সব কাটাকাটি করে কত আসলো, 1। তাহলে আমার অ্যানসার কত হয়ে যাবে, ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত, 1। অ্যানসার কত, 1। অতএব এখানে লিখে নেবে অ্যানসার, অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত, 1। চলো নেক্সট অঙ্কে যাই তাহলে। এবার ও কেন্দ্রীয় বৃত্তের উপর এবিসি তিনটি বিন্দু এমন ভাবে অবস্থিত যে এ ও বিসি একটি কি হবে, সামান্তরিক হবে। এবার সামান্তরিক হওয়ার কিছু একটা কতগুলো কন্ডিশন বলে দিচ্ছি, তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে। দেখো সামান্তরিক দেখতে কি রকম, সামান্তরিক কাকে বলে, অ্যাকচুয়ালি সামান্তরিক কাকে বলবো, যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল। তার মানে কি, এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটা এই বাহুটা সমান্তরাল, এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে আবার দেখো বিপরীত কোণগুলো কি হয়ে যায়, সমান হয়ে যায় না, এই কোণটা আর এই কোণটা সেম হয়ে যায় না, এটা x হলে এটাও x হয়ে যাবে, এটা y হলে এটাও y হয়ে যাবে, তাই তো? সামান্তরিকের বিপরীত কোণগুলো কি হয়ে যায়, সমান হয়ে যায়, এটা মনে থাকবে তো? ওকে, ঠিক আছে। তো এটা লাগবে কিনা আদৌ কে জানেন, তো যাকে এটা মনে রেখো। ও কেন্দ্রীয় বৃত্তের উপর এবিসি তিনটি বিন্দু এমন ভাবে অবস্থিত যে, তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত একটা ড্র করে নাও।
ও কেন্দ্রীয় বৃত্ত, এটা ও কেন্দ্রীয় বৃত্তের উপর এবিসি বিন্দু এমন ভাবে অবস্থিত যে এ ও সিবি একটি সামান্তরিক হয়ে যাবে। সামান্তরিক ড্র করো। তাহলে এ ও সি বি একটি কি হয়ে যাচ্ছে সামান্তরিক। এ বি সি বিন্দু কিন্তু এমন ভাবে অবস্থিত যে এ ও সি বি একটি সামান্তরিক হয়ে যাচ্ছে। তাহলে এ ও সি এর মান নির্ণয় করতে বলেছে। এ ও সি এই কোণটার মান নির্ণয় করতে বলেছে। এটাকে তুমি এক্স ধরে নাও, তাই তো? তাহলে এটা যদি এক্স হয়ে যায় এটাও তো এক্স হয়ে যাবে, তাই তো? এটা এক্স হয়ে গেলে এটাও তো এক্স হয়ে যাবে। একটু আগেই বললাম তো সামান্তরিকের বিপরীত কোণ দ্বয় কি হয়ে যায়, সমান হয়ে যায়। তাহলে এটা এক্স হলে এটাও এক্স হয়ে যাবে। আবার যদি এটা এক্স হয়ে যায় তাহলে এই কোণটা কত হবে? টোটালটা একবার যখন রাউন্ড মারছে কত ডিগ্রি রাউন্ড মারে? 360 ডিগ্রি রাউন্ড মারে। তাহলে এই কোণটা যদি এক্স হয়ে যায় এই কোণটা কত ডিগ্রি হয়ে যাবে? 360 মাইনাস এক্স হয়ে যাবে, তাই তো? আবার একটা কন্ডিশন আমরা পড়েছি উপপাদ্যে, খুব ইম্পর্টেন্ট উপপাদ্য এবার মাধ্যমিকের জন্য, কি ছিল? যে কোন বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়। তার মানে কোন একটা বৃত্ত আছে, এই একটা মনে করে যে কোনো বৃত্ত আছে, তাহলে কেন্দ্রকে টাচ করে যে কোণটা হবে সেম চাপের উপর, কেন্দ্রকে টাচ করে যে কোণটা হবে সেই কোণটা আর এই বৃত্তকে টাচ করে যে কোণটা হবে সেটা কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তাহলে বৃত্তকে টাচ করে কোণটা যদি থিটা হয়ে যায় তাহলে কেন্দ্রকে টাচ করে কোণটা কত হয়ে যাবে? 2 থিটা হয়ে যাবে, তাই তো? তাই কি না? তাহলে এইখানে কেন্দ্রস্থ কোণ কত ডিগ্রি হয়ে যাচ্ছে? 360 ডিগ্রি মাইনাস এক্স, আর বৃত্তস্থ কোণ কত হয়ে যাচ্ছে? এক্স। তাহলে এই কন্ডিশনটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হয়ে যাবে? এই কোণটা দ্বিগুণ হয়ে যাবে। তো তার মানে কি লিখতে পারি? 360 ডিগ্রি মাইনাস এক্স ইকুয়াল টু কি লিখতে পারি? এই কোণটার দ্বিগুণ, তার মানে 2x। তাহলে 360 ডিগ্রি মাইনাস এক্স ইকুয়াল টু কত? 2x, তাই তো? তাহলে এই x টাকে যদি ওই পারে পাঠিয়ে দিই তাহলে কত হয়ে যাবে? 360 ডিগ্রি ইকুয়াল টু 2x প্লাস x, দ্যাট মিন্স 360 ডিগ্রি ইকুয়াল টু কত আসছে? 3x আসছে। এবার এটাকে উল্টে লিখলে কত হয়ে যাবে? 3x ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে এইখান থেকে x ইকুয়াল টু কত বেরোচ্ছে? 360 ডিভাইডেড বাই 3। তাহলে 300 এই তিনটা যদি ওই পারে চলে যায় তাহলে 360 দিয়ে ডিভাইড হয়ে যাবে। 360 কে 3 দিয়ে ডিভাইড করলে কত আসবে? 3 1 কে 3, 3 2 6 আর 0 120 ডিগ্রি। তাহলে আমার অ্যানসার কত হয়ে যাবে এখানকার? 120 ডিগ্রি। অ্যানসার কত? 120। বোঝা গেছে আশা করি। খুব সুন্দর একটা প্রয়োগ ছিল, ইম্পর্টেন্ট অলসো এইবারকার মাধ্যমিকের জন্য। হ্যাঁ দেখো কি বলেছে, দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির এবি ও এসি জ্যাদয় অন্য বৃত্তটিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে। তো প্রমাণ করতে বলেছে পি কিউ ইকুয়াল টু হাফ ইনটু বিসি। তাহলে প্রথমত বৃত্তটা এঁকে নেই। এটা একটা স্মল বৃত্ত, ছোট বৃত্ত, আর বড় বৃত্তটা কিরকম হয়ে যাবে? এরকম, তাই না? একই কেন্দ্র মানে এটা সেম কেন্দ্র। এবার এক কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি দুটো জ্যা, তাহলে এই যে এই বিন্দু থেকে একটা জ্যা ড্র করি, এটার নাম এ বি। আর এখান থেকে আরেকটা জ্যা ড্র করি, সেটার নাম কি? এসি। আচ্ছা, এবি যেটা এবি যে পি বিন্দুতে স্পর্শ করেছে এই বৃত্তটাকে, এটাকে কিউ বিন্দুতে স্পর্শ করেছে, তাই কি না? আচ্ছা, এবার এটার প্রমাণ আমরা ডিরেক্ট চলে আসছি। এবার এর জন্য কি করব আমরা? এটা প্রমাণ করার জন্য কি করব? এই এ থেকে এই ওটাকে জয়েন করে দিলাম, আবার এই ও থেকে বিটাকে জয়েন করে দিলাম, আবার ও পিটাকে জয়েন করে দিলাম, তাই কি না? এবার দেখো আমরা এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব। কি কোন দুটো ত্রিভুজ? এ ও পি, ট্রায়াঙ্গেল এ ও পি ও ট্রায়াঙ্গেল কি নিয়ে কাজ করব? পি ও বি। এবার এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো ও বি আর ও এটা সেম না? ও এ ইকুয়াল টু ও বি সেম। কারণ কি? দেখো এই যে বড় বৃত্তটা আছে, বড় বৃত্তের কেন্দ্র কি? ও। তাহলে ও এ আর ও বি এই বড় বৃত্তটার ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। তো তাহলে ও এ আর ও বি কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। কি কারণ? কি একই বৃত্তের
এবার নেক্সট দেখো, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে ওপিটা সেম না? এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে ওপি বাহুটা সেম, তো তাহলে ওপিটা কি হয়ে যাবে? সাধারণ বাহু। আবার এইখান থেকে দেখো, আমরা একটা জিনিস জানি যে হচ্ছে যে কোনো একটা বৃত্ত আছে, বৃত্তকে বাইরে থেকে যদি একটা স্পর্শক টানা হয়, তাহলে স্পর্শকটার উপর কেন্দ্র থেকে যে লম্ব যে মানে কি বলবো ব্যাসার্ধটা টানা হবে, সেটা কি হয়ে যাবে? সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তার মানে কি এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও কি হয়ে যাবে? 90 ডিগ্রি। তার মানে কি অ্যাঙ্গেল এ পি ও ইকুয়াল টু অ্যাঙ্গেল বি পি ও ইকুয়াল টু কত ডিগ্রি হয়ে যাবে? 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে এইখান থেকে এই তিনটা কন্ডিশন থেকে কি বলতে পারি? ট্রায়াঙ্গেল এ ও পি আর ট্রায়াঙ্গেল পি ও বি কি হয়ে যাবে? সর্বসম হয়ে যাবে। তো এওপি আর বিওপি কি হয়ে যাচ্ছে? পিওবি কি হয়ে যাচ্ছে? সর্বসম হয়ে যাচ্ছে। তো এই দুটো ট্রায়াঙ্গেল, এবার এই দুটো ট্রায়াঙ্গেল যদি সর্বসম হয়ে যায়, তার মানে কি সব দিক থেকে সমান। তার মানে এই বাহুটা সমান হয়ে যাচ্ছে, এটা সাধারণ বাহু। তাহলে পড়ে থাকছে কোন বাহুটা? এই বাহুটা। তাহলে এই বাহুটা দুটো কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তার মানে কি হয়ে যাবে? এপি ইজ ইকুয়াল টু পিবি। এপি ইজ ইকুয়াল টু যদি পিবি হয়ে যায়, তাহলে এখান থেকে কি বলতে পারি? পি হলো এ বি এর মধ্যবিন্দু। পি কি? এ বি এর মধ্যবিন্দু। একই রকম ভাবে এই সেম কাজটা যদি এইদিকেও করি, মানে এটাকেও যদি জুড়ে দেই, ওসি কেও যদি জুড়ে দেই, তাহলে কিউটাও কি পাবো? এসি এর মধ্যবিন্দু। তাহলে এখানে লিখি একই রকম ভাবে কিউ কি হয়ে যাবে? এসি এর এবার সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্যে একটা কন্ডিশন করেছিলাম, কোন ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দু দুটোকে যদি জয়েন করে দেওয়া হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? তৃতীয় বাহুর অর্ধেক হয়ে যাবে। তাহলে এটাকে 1 নাম্বার দিয়ে দিচ্ছি, এটাকে 2 নাম্বার দিয়ে দিচ্ছি। আমরা কি জানি? আবার আমরা জানি কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর দ্বয়ের সংযোজক রেখা তৃতীয় বাহুর কি হয়ে যাবে? বাহুর অর্ধেক। তাহলে অতএব কি হয়ে যাবে? এখান থেকে কি বলতে পারি? তৃতীয় বাহু কোনটা হয়ে যাচ্ছে? বিসি। তাহলে বিসি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? এই তৃতীয় বাহু কত হয়ে যাচ্ছে? বিসি। আর এইখানে মধ্যবিন্দু দুটোকে যুক্ত করে দিলে কি পাওয়া যাবে? পিকিউ। তাহলে এখান থেকে কি বলতে পারি? পিকিউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বিসি। ক্লিয়ার এটুকু? এবার নেক্সটে কি আছে? এবিসি ও ডিইএফ সদৃশ। দুটো ত্রিভুজ আছে এবিসি, এ একটা ত্রিভুজ এ বি সি, আর এ একটা ত্রিভুজ আছে, কি ত্রিভুজ আছে? ডি ই এফ। তাহলে এ বি সি ও ডি ই এফ ত্রিভুজ দুটি সদৃশ। বিসি আর ইএফ কি বলেছে? অনুরূপ বাহু। এখানকার বিসি আর এখানকার ইএফ কি বলেছে? অনুরূপ বাহু। এবার এবিসি আর ডিএফ এর পরিসীমা যথাক্রমে কত? 36 ও 18। বিসি ইজ ইকুয়াল টু 9 সেন্টিমিটার। তাহলে ইএফ এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে দেখো, এই দুটো ত্রিভুজ যদি সদৃশ হয়, তাহলে এখান থেকে কি লিখতে পারি? ট্রায়াঙ্গেল এ বি সি এর পরিসীমা ডিভাইডেড বাই বিসি বাহু ইকুয়াল টু ট্রায়াঙ্গেল ডি ই এফ এর পরিসীমা, লিখে নেবে এখানে পরিসীমা, ডিভাইডেড বাই কত? ই এফ বাহু। তাহলে এবিসি এর পরিসীমা কত হয়ে যাচ্ছে? 36 ডিভাইডেড বাই বিসি ইজ ইকুয়াল টু কত? 9। ডিইএফ এর পরিসীমা কত হয়ে যাচ্ছে? 18। ইএফ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? বের করতে লাগবে আমাকে। তাহলে এইখান থেকে 36 কে যদি কাটি, 4 9 36, 4 দিক 2 দুগুণ 4, আর এখানে কত হয়ে যাবে? 9 দুগুণ 18। তাহলে ইএফ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে?
এটাকে এই পারে পাঠিয়ে দাও, দুইটাকে নিচে নামিয়ে দাও, তাহলে কত 9/2, তার মানে কত 4.5 সেন্টিমিটার। তাহলে এখানে এটার মান কত হয়ে যাবে, অ্যান্সার কত হয়ে যাবে 4.5 সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা কি বলেছে, 3 sin 3a প্লাস cos 2b ইকুয়াল টু কত আছে 2 আছে। এবার দেখো আমরা কি জানি sin থিটা বা cos থিটা সর্বোচ্চ মান কত, একের বেশি তো হতে পারে না। তাহলে দেখো এখানে sin a প্লাস cos a ইকুয়াল টু 2 আছে, তাহলে এটারও সর্বোচ্চ মান 2 এক হতে পারে, এটারও সর্বোচ্চ মান 1 হতে পারে। এবার এই দুটো সর্বোচ্চ মানকে যোগ করে দিলে তো 2 পাওয়া যাবে। তাহলে এখান থেকে কি বলতে পারি, sin 3a ইকুয়াল টু 1, cos 2b ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে 1 মানে আবার কত, sin কত ডিগ্রির মান 90 sin 3a, তাহলে 3a ইকুয়াল টু কত বের হচ্ছে 90 ডিগ্রি, দ্যাট মিন্স a ইকুয়াল টু 90 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 30 ডিগ্রি। একই রকম ভাবে এখানে cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1, cos 2b, তাহলে 2b ইকুয়াল টু কত বের হচ্ছে 0, b ইকুয়াল টু কত বের হচ্ছে 0। আমাকে বের করতে কি লাগবে, cos 2a প্লাস sin 3b, তাহলে cos 2 এর ভ্যালু কত হয়ে যাবে, cos 2 ইনটু 30 ডিগ্রি তার মানে কত 60 ডিগ্রি, প্লাস sin 3b তার মানে sin 3 ইনটু b তার মানে কত, sin 3 এর সাথে 0 গুণ করলে কত হয়ে যাবে 0, তার মানে sin 0 ডিগ্রি, দ্যাট মিন্স sin 60 ডিগ্রির ভ্যালু কত, সরি cos 60 ডিগ্রির ভ্যালু কত, sin 30 আর cos 60 এর ভ্যালু সেম হয়ে যাবে, তাহলে cos 60 এর ভ্যালু কত হাফ, sin 0 এর ভ্যালু কত 0, তার মানে আমার অ্যানসার কত হয়ে যাবে হাফ। এটার অ্যানসার কত হয়ে যাবে হাফ। নেক্সট, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 14 সেন্টিমিটার হয়, ওই বৃত্তের 66 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির মান কত বের করতে বলেছে। তাহলে একটা বৃত্ত আঁকবো, এই যে একটা বৃত্ত, বৃত্তটার কেন্দ্র এটা। এবার বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে 14, এবার একটা চাপ নিতে বলেছে এইখান থেকে, যে চাপের দৈর্ঘ্য কত বলেছে 66 সেন্টিমিটার, এখান থেকে একটা চাপ নিয়ে নাও, কত সেন্টিমিটার দৈর্ঘ্যের 66 সেন্টিমিটার, 66 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা চাপ নিয়ে নিলাম। এবার এটা জুড়ে দিলাম, তাহলে এটাও 14 হয়ে গেল। তাহলে এই যে কোণটা আছে এই কোণটাকে বের করতে বলেছে, এই কোণটাকে থিটা ধরে নিলাম, আর এটা s ইকুয়াল টু 66 আর r ইকুয়াল টু কত 14। এবার আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি, s ইকুয়াল টু r থিটা। কি ফর্মুলা, s ইকুয়াল টু r থিটা, যে বৃত্তচাপের দৈর্ঘ্য ইকুয়াল টু ব্যাসার্ধ ইনটু ওদের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেটা। তাহলে s এর ভ্যালু কত আছে 66 ইকুয়াল টু r ইনটু r এর ভ্যালু কত 14, তাহলে 66 ইকুয়াল টু 14 ইনটু থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কত 66/14। আচ্ছা, এবার এটাকে কি বের করতে বলেছে, বৃত্তীয় মান বের করতে বলেছে। বৃত্তীয় মান মানে কি পাই দিয়ে আনতে লাগবে। এবার দেখো পাই মানে কত জানি আমরা 22/7, তাহলে 1 ইকুয়াল টু এখান থেকে কত লিখতে পারি, এটাকে যদি নিচে নিয়ে চলে আসে তাহলে পাই বাই 22/7, তার মানে কত 7 পাই বাই 22, একের জায়গায় কত লিখতে পারি 7 পাই বাই 22, এখানে কিছু নেই মানে কত 1 আছে, তাহলে কত লিখতে পারি 66/14 ইনটু 7 পাই বাই 22। এবার 14 দিয়ে যদি এটাকে কাটি 7 দুগুণ 14, এটা দিয়ে 11 দুগুণ 22 দিয়ে 66 কে কাটলে 3/22 66, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 3π/2। ক্লিয়ার? এবার নেক্সটে কি আছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন কত 144 পাই ঘন সেন্টিমিটার হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। গোলকটির ব্যাসার্ধ ধরে নাও, ধরি ব্যাসার্ধ আর, তাহলে আয়তন কত হয়ে যাবে, আয়তন কত হয়ে যাবে, অর্ধগোলক আছে তাই কি না, তাহলে অর্ধগোলকের আয়তন কত হয়ে যাবে, গোলকের আয়তন কত হয়ে যায় 4/3 পাই আর কিউব, তাহলে অর্ধেক করে দিলে কত হয়ে যাবে 2/3 পাই আর কিউব, সেটা ইকুয়াল টু কত দেওয়া আছে 144। তাহলে শর্ত মতে এখান থেকে পাই পাই ক্যান্সেল আউট, 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে
7 দুগুণ 14, 2 দুগুণ 4, তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু কত? 72 ইন্টু 3 হয়ে যাচ্ছে। এবার 72 কে ভাঙবো, 72 কে ভাঙলে কত হয়ে যাবে? 2 দিয়ে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, তাহলে 6 আবার 3 আবার 2 দিয়ে করো, তাহলে 18 দুগুণ 36, আবার 2 দিয়ে 9 দুগুণ 18, আবার 2 দিয়ে 3 ইন্টু 3। তাহলে এই জিনিসটাকে কিভাবে লিখতে পারি? 72 কে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, আর এই একটা 3। তাহলে দেখো আর কিউব আছে, তাহলে আর কিউব থেকে যখন আর করে দেবো তখন 3টা 2 এর বদলে একটা 2 লিখবো, ইন্টু 3টা 3 এর বদলে একটা 3, তাহলে 3 দুগুণ কত হয়ে যাবে? অ্যান্সার আমার 6, আর এর ভ্যালু কত হয়ে যাবে? 6। এবার নেক্সট 30, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের কত? √3 গুণ। তাহলে শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করতে বলেছে। দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কু, এই যে লম্ববৃত্তাকার একটা শঙ্কু আছে। এবার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল, তাহলে শঙ্কুর ক্ষেত্রে তুমি ধরে নাও ব্যাসার্ধ গুলো ধরে নাও কিছু একটা আর ব্যাসার্ধ হয়ে যাবে, হাইট কত হয়ে যাবে? h, স্ল্যান্ডিং হাইট কত? l। লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কত? পাই আর এল। ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কত? পাই আর স্কয়ার। এবার পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের কত গুণ? 3 গুণ √3 গুণ। তাহলে এইখান থেকে দেখো আর আর ক্যান্সেল আউট হয়ে গেল, পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এল বাই আর ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? √3। এবার বোথ সাইডে যদি স্কয়ার করে দিই আমি, তাহলে এল স্কয়ার বাই আর স্কয়ার ইকুয়াল টু কত আসবে? 3। আবার এইখান থেকে আমরা এল আর আর এইচ এর মধ্যে যেটা রিলেশন জানি, সেই রিলেশনটা কি? এল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, তাই তো? তাহলে এল স্কয়ারের ভ্যালুটা এখানে বসিয়ে দিই, বসিয়ে দিলে কত হয়ে যাবে? আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার ডিভাইডেড বাই কত? আর স্কয়ার ইকুয়াল টু 3। এবার দেখো a প্লাস বি বাই সি যদি হয়ে যায়, তাহলে এটাকে আমি a বাই সি প্লাস বি বাই সি লিখতে পারি। তাহলে এইখান থেকেও সেপারেট যদি করে দিই, তাহলে আর স্কয়ার বাই আর স্কয়ার হয়ে যাবে প্লাস এইচ স্কয়ার বাই আর স্কয়ার হয়ে যাবে ইকুয়াল টু 3। তাহলে জিনিসটা কিরকম হয়ে যাচ্ছে? আর স্কয়ার বাই আর স্কয়ার মানে 1 প্লাস এইচ স্কয়ার বাই আর স্কয়ার ইকুয়াল টু কত? 3। এই একটাকে ওই পারে পাঠিয়ে দিই, তাহলে কত হয়ে যাবে? এইচ স্কয়ার বাই আর স্কয়ার ইকুয়াল টু 3 মাইনাস 1 ইকুয়াল টু কত? 2। তাহলে স্কয়ার যদি বোথ সাইড থেকে উঠিয়ে দিই, তাহলে এইচ বাই আর ইকুয়াল টু কত হয়ে যাবে? √2। এবার √2 নিচে কিছু নেই মানে কত লিখতে পারি? 1 লিখতে পারি। আমাকে কি বলেছে? শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ। উচ্চতা কত? h, ব্যাসার্ধ কত? r। তাহলে h is to r ইকুয়াল টু কত হয়ে যাবে? √2 is to 1। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে? √2 is to 1 বা √2 অনুপাত 1। তো আজকে এইটুকুই থাক, কমপ্লিট। নেক্সট দিন দেখা হচ্ছে। থ্যাংক ইউ।